ক্লাস 9-এ আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি। পুরো চ্যাপ্টারটা হচ্ছে পদার্থ, গঠন ও ধর্ম। সেই চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো অংশ আছে, তার একদম শেষ অংশ যেটা স্থিতিস্থাপকতা, ইংরেজিতে তাকে বলে ইলাস্টিসিটি, এই অংশটা আমরা পড়ব। প্রথমেই বলে নেওয়া ভালো যে স্থিতিস্থাপকতা হলো পদার্থের একটা সাধারণ ধর্ম, বস্তুর নয় কিন্তু পদার্থ, যা দিয়ে তৈরি কোন একটা বস্তু, অর্থাৎ লোহা, ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, এই ধরনের যে বিষয়। তো পদার্থের সাধারণ ধর্ম, আমরা আরও দুটো ধর্ম পড়ব, পৃষ্ঠটান ও সান্দ্রতা। তো এখানে সাধারণ ধর্ম তার মানে কি, কোনো পদার্থের স্থিতিস্থাপকতা সব পদার্থেই আছে, কোনো পদার্থে কম আছে, কোনো পদার্থে বেশি আছে। এরপরে আমরা যে বিষয়টা জাস্ট একটু মনে করিয়ে দিই, আমরা বল ও গতি চ্যাপ্টারে পড়েছিলাম যে কোনো একটা বস্তুর উপর যদি অপ্রতিমিত বল, আনব্যালেন্সড ফোর্স প্রয়োগ করা হয়, অপ্রতিমিত বল মানে কোনো একটা বস্তুর উপর অনেকগুলো বল প্রযুক্ত হচ্ছে, সেই বলগুলোর লব্ধি বীজগণিতীয় যোগফল নয়, ভেক্টর যোগ, অর্থাৎ তার মান এবং দিক উভয়কেই ধরে যে লব্ধি করা হয়, সেই লব্ধি যদি শূন্য না হয় তাহলে তার প্রভাবে কোনো একটা বস্তুর ত্বরণ ঘটবে, তার গতির বেগের পরিবর্তন ঘটবে। আর প্রতিমিত বল হলো ব্যালেন্স ফোর্স, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে, কিন্তু সেই বলগুলোর মান ও দিক ধরে তাদের যদি ভেক্টর যোগ করা হয়, লব্ধি করা হয়, তাহলে সেটা শূন্য হচ্ছে, তাকে বলা হয় প্রতিমিত বল। কোনো একটা বস্তুকে আমি দেখাচ্ছি, এই যে একটা স্প্রিংকে দুদিক ধরে চেপে ধরলাম, তাহলে এই যে চেপে দিলাম, দুদিক থেকে সমান ও বিপরীতমুখী বল, এটা হলো প্রতিমিত বল। আবার দুদিক থেকে এটাকে টানছি সমান ও বিপরীতমুখী বল দিয়ে, সেটাও হলো প্রতিমিত বল। এই প্রতিমিত বল যদি প্রয়োগ করা হয় কোনো বস্তুর উপর, তাহলে সেই বস্তুটার বিকৃতি ঘটে মানে তার আকার বা আকৃতি, তার পরিবর্তন হয়। এবার আমি স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা এখানে লিখে রেখেছি যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তন করার চেষ্টা করলে সে বাধা দেয়। তো এটা উভয়েরই পরিবর্তন করার চেষ্টা করলে সে বাধা দেয়। বস্তুর এই ধর্মকে বলে তার উপাদানের স্থিতিস্থাপকতা, যেটা বলেছিলাম যে পদার্থের সাধারণ ধর্ম। উপাদান মানে কোন পদার্থটা দিয়ে তৈরি বস্তুটা। তাহলে বিষয়টাকে আমরা একটু দেখিয়ে বলি যে আমরা এই যে একটা স্প্রিং দেখাচ্ছিলাম, এই স্প্রিংটা একটা ডট পেন থেকে নেওয়া স্প্রিং। আমি যখন এই স্প্রিংটার উপর বল প্রয়োগ করে এটাকে বিকৃত করছি মানে এর দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করছি, তখন এই স্প্রিংটার মধ্যে একটা বলের উদ্ভব হচ্ছে, এবং সেই বলটা আমি যে বল প্রয়োগ করছি তার সমান এবং বিপরীতমুখী। এই স্প্রিংয়ের মধ্যে যে বলের উদ্ভব হলো, তার প্রভাবেই আমি এটাকে যদি ছেড়ে দিই তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসছে। এটা এলো কোন বলের প্রভাবে? না, স্প্রিংয়ের মধ্যে যে সমান এবং বিপরীতমুখী বলের উদ্ভব হয়েছিল সেই বলটার প্রভাবে। এই ধর্মটাকে বলছে স্থিতিস্থাপকতা, অর্থাৎ যে ধর্মের জন্য আমি এটাকে টানতে চাইছি ও কিন্তু বাধা দিচ্ছে আমার এই বৃদ্ধিটাকে। আবার যদি এটাকে ছোট করতে চাই, এটাকে যখন প্রেস করে ছোট করতে চাইছি, তখনও কিন্তু ওর অরিজিনাল যে শেপ, আকার, সেটাকে বজায় রাখতে চাইছে, ও কিন্তু ছোট হতে চাইছে না। তাই যে ধর্মের জন্য কোনো একটা বস্তুর মধ্যে এই ঘটনাটা ঘটে, সেই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। এবং আবার বলছি, এটা এই স্প্রিংটার ধর্ম নয়, এটা হলো এই স্প্রিংটা যা দিয়ে তৈরি তার ধর্ম, অর্থাৎ এটা উপাদানের ধর্ম। সেটাই হলো স্থিতিস্থাপকতা। ইংরেজি বলেছি আমরা এটাকে ইলাস্টিসিটি বলা হয়। এবার দেখ, এই যে স্প্রিংটাকে আমি টানলাম, তার মানে কি করলাম? এটার উপর বল প্রয়োগ করলাম, এবং বল প্রয়োগ করার ফলে এটা প্রথমে বিকৃত হলো মানে এর আকারটা পরিবর্তন হলো, এক্ষেত্রে দৈর্ঘ্যটা পরিবর্তিত হলো, বৃদ্ধি পেল। এই অবস্থায় যখন এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, সেই অবস্থায় এর মধ্যে একটা বলের উদ্ভব হলো, যেটা আমি যে বল প্রয়োগ করছি তার সমান এবং বিপরীতমুখী, এবং সে চাইছে এটাকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে। এবার কি হচ্ছে, আমি এই যে বলটা প্রয়োগ করছি, এটাকে যখনই ছেড়ে দিচ্ছি, এ তখন আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। আগে যা দৈর্ঘ্য ছিল, এটা মেপে দেখলে দেখা যাবে মোটামুটি সেই দৈর্ঘ্যেই এসে হাজির হয়েছে। তাহলে কিসের প্রভাবে যাচ্ছে?
সেটা যাচ্ছে এর মধ্যে যে বিপরীতমুখী এবং সমান বলের উদ্ভব হয়েছিল তার প্রভাবে। তাহলে আমি এর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম একটা বাইরে থেকে বল দিয়ে, এবার ছেড়ে দিলাম, ও আবার আগের দৈর্ঘ্য পেয়ে গেল বা আগের দৈর্ঘ্যে ফিরে গেল। কার প্রভাবে গেল? এর মধ্যে তৈরি হওয়া সমান ও বিপরীতমুখী বলের প্রভাব। তো যদি আগের অবস্থাটাই আমি বল প্রয়োগ করার পর ছেড়ে দিয়ে ও যদি আগের দৈর্ঘ্যেই আবার ফিরে যায়, আগের আকারটাতেই আবার ফিরে যায়, তাহলে সেই ধরনের বস্তুকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পারফেক্টলি ইলাস্টিক বডি। এটা রাবার ব্যান্ড দিয়ে এটা বলা যেতে পারে, যেটা রাবার ব্যান্ড, সেটাকে আমি টানলাম, বড় হলো, এবার আমি ছেড়ে দিলাম, ও আবার আগের অবস্থায় ফিরে গেল। তো এই যে আগের অবস্থায় ফিরে গেল স্প্রিং এর ক্ষেত্রে, রাবার ব্যান্ডের ক্ষেত্রে, পরে আমি আরেকটু ব্যাখ্যা করছি। এগুলো সব গেল তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য, অর্থাৎ এর মধ্যে তৈরি হওয়া সমান ও বিপরীতমুখী বলের প্রভাবে। তাহলে এই ধরনের বস্তুগুলো যাদের উপর বল প্রয়োগ করে তাদেরকে বিকৃত করলাম, তারপর বলটা ছেড়ে দিলাম, ও আবার আগের অবস্থায় ফিরে গেল, পুরোপুরি আগের অবস্থায় ফিরে গেল, সেই ধরনের বস্তুগুলোকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক বডি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আবার তুই ধর একতাল কাদা নিলি, তারপর আমাদের যে বাড়ি রং করার সময় যে পুট্টি তৈরি করা হয়, সেই পুট্টিটা জল টল দিয়ে মেখে তারপর তো দেওয়ালে লাগানো হয়, ওটাও ওই কাদা মাটির মতোই হয়। এগুলোকে যদি তুই টেনে এরকম একটা যদি কাদামাটির ডালা নিয়ে সেটাকে যদি টেনে বাড়িয়ে দিস, তাহলে ও কিন্তু যে অবস্থায় এলো সেই অবস্থাতেই রয়ে যাবে, ও কোনোভাবেই আর এক বিন্দু মাত্র আগের অবস্থায় ফিরে যাবে না। তো এইরকম যদি একেবারেই না হয়, ওর দৈর্ঘ্য পরিবর্তন করলাম, আকারের পরিবর্তন করলাম, তারপর বলটাকে রিলিজ করলাম, উইথড্র করলাম, তাহলে ও আবার আগের অবস্থায় একেবারেই কোনোভাবেই ফিরে গেল না, তখন সেই বস্তুটাকে আমরা বলি পূর্ণ নমনীয় বস্তু, পারফেক্টলি প্লাস্টিক বডি। আরেকটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু মানে যাকে বল প্রয়োগ করে তার আকার বা আকৃতির আমি কোনো পরিবর্তন করতে পারবো না। এটা কাঁচকে বলা যেতে পারে, গ্লাস, কাঁচকে মোটামুটি পূর্ণ দৃঢ় বস্তু বলা যেতে পারে। এবার এখানে একটা বক্তব্য, সেটা হচ্ছে যে এই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ নমনীয় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, অর্থাৎ পারফেক্টলি ইলাস্টিক বডি, পারফেক্টলি প্লাস্টিক বডি, পারফেক্টলি রিজিড বডি, এই তিনটেই পূর্ণ হওয়াটা বেশ শক্ত, মানে পারফেক্ট এই ব্যাপারটা হওয়া শক্ত, এর কাছাকাছি এর কাছাকাছি এর কাছাকাছি এইভাবে ব্যাপারটাকে ভাবা যেতে পারে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটুখানি, সেটা হচ্ছে যে স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমেই আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে স্থিতিস্থাপকতাটা তাহলে উপাদানের উপর নির্ভর করে, উপাদানের উপর একটা বড় নির্ভরতা আছে। তারপর দেখা যায় উষ্ণতার উপর নির্ভরতা আছে, উষ্ণতা বাড়লে সাধারণত স্থিতিস্থাপকতা কমে যায়। আবার অবস্থা মানে বললেই বুঝতে পারবি, অবস্থা মানে এটা কঠিন অবস্থায় আছে না তরল অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে, সেটার উপরও স্থিতিস্থাপকতা নির্ভর করে। সাধারণত কঠিন অবস্থায় স্থিতিস্থাপকতা বেশি, তরলে তার থেকে কম, গ্যাসীয় পদার্থে তার থেকে কম। আবার একটা বিষয় আছে, এটা এখানে আমি দেখাতে পারবো না, কিন্তু ব্যাপারটা তুই দেখে থাকবি অনেক জায়গাতে, যে কোনো একটা তারকে এরকম বারবার বিকৃত করা হচ্ছে, এরকম করতে করতে এটা হবে না, অনেক সময় হয় এরকম বারবার বিকৃত করতে করতে দেখা যায় যে তারটা কেটে গেল। তার মানে এইটার উপরও স্থিতিস্থাপকতার একটা নির্ভরতা আছে, বারবার বিকৃত করা বা বারবার গরম ঠান্ডা করা, অর্থাৎ উষ্ণতা হ্রাস বৃদ্ধি এটা যদি বারবার করা হয় অথবা বারবার বিকৃত করা হয়, তাহলে কিন্তু স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন ঘটে। তার মানে এর সঙ্গেও একটা নির্ভরতা আছে। তাহলে স্থিতিস্থাপকতা বস্তুর উপাদানের উপর নির্ভর করে, এটা আমি এতক্ষণ ধরে অনেকবার বলেছি। বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে, তবে ওটা কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায়, তরল অবস্থায় না গ্যাসীয় অবস্থায়, সেটার উপর একটা বড় নির্ভরতা আছে। আবার অনেক বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধি করলে বারবার, আবার তারকে যদি বারবার বিকৃত করা হয়, তাহলে তার স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন হয়। এই প্রাথমিক যে আলোচনাটা হলো, এটা একটা সাধারণ আলোচনা বলা যেতে পারে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্থিতিস্থাপকতা কাকে বলে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর এই বস্তুগুলো কাকে বলে এবং তাদের একটা করে উদাহরণ এটা আমরা তৈরি করে রাখবো পরীক্ষার জন্য। এরপরে আমি যেগুলো আলোচনা করছি সেগুলোই এখানে আরেকবার করে এঁকেছি। দেখ, যে আমি একটা
তার নিয়েছি, লম্বা সরু তার। এই তারটাকে নিয়ে সেই তারের প্রান্তে আমি একটা ওজন ঝুলিয়েছি, একটা ওজন ডব্লিউ সমান mg, মানে m ভর ঝুলিয়েছি, ডব্লিউ তাহলে ওজন হচ্ছে m ইন্টু জি। এবার এই তারটাতে এই ওজনটা ঝোলানোর পরে দেখা গেল যে ওজন ঝোলানোর সঙ্গে সঙ্গে এই তারটা একটু বৃদ্ধিপ্রাপ্ত হলো। আমি যদি এটা মানে সংখ্যা দিয়ে উদাহরণ নিই, ধর এটা 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার এত বড় হবে না, তো জাস্ট আমি উদাহরণের জন্য বলছি যে এইটা ধর, এই যে এইটা হলো, এটা ধরে নেওয়া যাক, এটা আমি ডট ডট করে দেখিয়েছি, এটা ধরে নেওয়া যাক 101 সেন্টিমিটার। তাহলে তো বৃদ্ধি হলো, তারটা বাড়লো। কেন বাড়লো? না এই ওজনটা এখানে ঝুলিয়েছি বলে, এই ডব্লিউ সমান mg, এই ওজনটা এখানে ঝুলিয়েছি বলে। এবার এই ওজনটাকে যদি আবার খুলে নেওয়া হয় তাহলে ও কিন্তু আবার 100 সেন্টিমিটারে ফিরে যাবে। ধরে নিচ্ছি এই যে তারটা নিয়েছি সেটা একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে এটা একটা বিষয় হলো। আবার একটা স্প্রিং, তার ক্ষেত্রেও একই রকমভাবে স্প্রিংয়ের প্রান্তে আমি একটা ওজন ঝুলিয়েছি এবং সেই ওজনটা ঝুলানোর ফলে স্প্রিংটা খানিকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আবার এই ওজনটাকে যদি সরিয়ে নেওয়া হয় ও আবার আগের লেংথে ফিরে যাচ্ছে, তাহলে এটাও একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবেই আমরা ধরলাম। আবার একটা গার্ডার, তার একটা দিক ধরে এই দিকটাকে যদি টানি তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে এবং ওটাকে যদি ছেড়ে দেওয়া হয় ওটা আবার আগের দৈর্ঘ্যে ফিরে আসবে। গার্ডার মানে রাবার ব্যান্ড যাকে বলা হয়। আমি এই যে বিষয়গুলো বলেছি এগুলো সবগুলোতেই দৈর্ঘ্যের পরিবর্তনের কথা বলেছি। তো এইবার আমি দুটো গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমি ওই বিষয়গুলো বলার আগে বলি যে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন, এখানে আমরা দেখিয়েছি দৈর্ঘ্যের পরিবর্তন। এবার দৈর্ঘ্যের পরিবর্তন ছাড়াও আয়তনের পরিবর্তন, এইটা দিয়েও আমরা স্থিতিস্থাপকতার পড়াশোনা করি। আরেকটা হচ্ছে এটাকে কি বলা যায়, এটা আকৃতির পরিবর্তন বলা যেতে পারে, আকৃতির পরিবর্তন। আমি পরে এগুলোকে আর একটু ব্যাখ্যা করছি। আয়তনের পরিবর্তনটা তো পরিষ্কার, যে আমি একটা বল নিলাম, একটা হাওয়াওয়ালা পাম্প আছে এরকম একটা বল নিলাম, বলের দুদিক দিয়ে বলটাকে আমি চেপে ধরলাম, তাহলে দেখা গেলো যে বলটা হয়তো এইরকম একটা শেপ নিল, বলটা এইরকম একটা শেপ নিল। তাহলে এই দুদিকটা এখানে চেপে ধরেছি বলে এই দুদিকটা এইরকম হলো। তাহলে এখানে আয়তনের পরিবর্তন হলো, আকৃতিও পরিবর্তিত হলো, আয়তনের একটা পরিবর্তন হলো। আর যে বিষয়টা আমি দেখাতে চাইছি এটা একটু পরে আলোচনা করছি, তার আগে আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের পড়াশোনা করতে, যে আমরা যখন স্থিতিস্থাপকতা পড়ব তখন দুটো ভৌত রাশি আমাদেরকে, ভৌত রাশি আমাদের ক্লাস 9-এর একদম প্রথমেই পড়েছি, যা পরিমাপ করা যায় সেটা হলো ভৌত রাশি। তা আমরা দুটো ভৌত রাশি সম্পর্কে পড়ব। একটা হলো পীড়ন, পীড়নের ইংরেজি হচ্ছে স্ট্রেস, আর একটা হচ্ছে বিকৃতি, বিকৃতি ইংরেজি হচ্ছে স্ট্রেন। এখন পীড়ন মানে কি? পীড়ন হচ্ছে, আমি একটু আগেই আলোচনা করেছি যে কোনো বস্তুকে বিকৃতি না, কোনো বস্তুকে বিকৃত করলে বিকৃত এমনি এমনি করা যাবে না, এটা হচ্ছে বল প্রয়োগ করে বস্তুর মধ্যে সমান ও বিপরীতমুখী বলের উদ্ভব। এই যে বিপরীতমুখী বল, সমান এবং বিপরীতমুখী বল কোথায় হয়েছে? এটা বস্তুর মধ্যে হয়েছে। তাহলে বস্তুর মধ্যে যে সমান এবং বিপরীতমুখী বলের উদ্ভব হলো, যার প্রভাবে আমি বাইরের বলটাকে যদি সরিয়ে নিই তাহলে তার প্রভাবেই বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে এই বস্তুর মধ্যে তৈরি হওয়া যে বল, সেইটাকে আমরা বলি পীড়ন। বস্তুর মধ্যে তৈরি হওয়া বল, সেটাকে আমরা বলি পীড়ন। তাহলে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বস্তুটাকে বিকৃত করলে, আমি বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটাকে বিকৃত করলে
তবে তার মধ্যে সমান ও বিপরীতমুখী বলের উদ্ভব হয়, তবে পীড়নের সৃষ্টি হয়। তার মানে বিকৃতি ব্যাপারটা আগে হবে, তারপর তার পীড়ন হবে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমার দেওয়া বলটা পীড়ন নয়, পীড়ন হচ্ছে বস্তুর মধ্যে তৈরি হওয়া যে সমান ও বিপরীতমুখী বল, সেটা হচ্ছে পীড়ন। এবং সেটা তৈরি হবে কখনই, যখন বস্তুটাকে আমি বিকৃত করব বা বিকৃত করার চেষ্টা করব। সেটা কীরকম দৃঢ় বস্তু না স্থিতিস্থাপক বস্তু তার উপর নির্ভর করবে বিকৃত হবে কতটা। তাহলে পীড়ন মানে বস্তুর মধ্যে তৈরি হওয়া সমান ও বিপরীতমুখী বল। এবার এটাকে মাপবো কি করে? এটা মাপবো যে সাম্যাবস্থায় এই যে বলটা, এই বলটা তো আমার বলের সমান, এই যে মানে প্রযুক্ত বল সমান আভ্যন্তরীণ বল, এটা সমান এবং বিপরীতমুখী। তাহলে আমি মাপবো কি দিয়ে? এটা না প্রযুক্ত বল দিয়ে। আভ্যন্তরীণ বলটা তো আমি মাপতে পারবো না, এটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটা হচ্ছে সমান এবং বিপরীতমুখী। তাহলে আমি পীড়ন মাপবো এইভাবে যে প্রথমে বলি যে বস্তুর মধ্যে তৈরি হওয়া বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এইটা হচ্ছে পীড়নের রাশিমালা বা সংজ্ঞা। যে কোনো একটা বস্তুকে বিকৃত করলে সেই বস্তুটার মধ্যে সমান ও বিপরীতমুখী বলের উদ্ভব হচ্ছে, সেই সমান ও বিপরীতমুখী বল যেটা তৈরি হয়েছে বস্তুর মধ্যে ডিভাইডেড বাই ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের উপর আমরা বলটা প্রয়োগ করেছি। তাহলে এইটাকে আমরা এই ব্যাপারটা যে প্রযুক্ত বলটা আভ্যন্তরীণ বলের সঙ্গে সমান, তাহলে আমি এটাকে লিখতে পারবো যে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো এটাকে আমরা সংজ্ঞা হিসেবে কিরকম লিখি? এই জিনিসটাকে সংজ্ঞাতে আমরা কি লিখি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এই জিনিসটাকে আমরা যখন লিখি তখন আমরা কি লিখি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এই যে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে পীড়ন। এটা কার সঙ্গে কার মতো? এর আগে একটা পড়া রাশির মতো। সেই রাশিটা হলো চাপ। আমরা আগে পড়েছিলাম যে চাপ মানেও বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের মাত্রা এবং পীড়নের মাত্রা একই। কি পীড়নের মাত্রা? না পীড়ন মানে আমি দেখলাম বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটা কি হলো? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এইটা হলো পীড়নের মাত্রা, এবং আগেই পড়েছি এটা কিসের মাত্রা? চাপেরও মাত্রা। তাহলে পীড়ন হলো একটা ভৌত রাশি, সেটা হলো প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এটাকে আমি একটু বোঝাই, বিকৃতিটা এখানে লিখে ফেলেছি, আমি পরে আবার ওটাকে লিখছি। যে আমি একটা তার নিলাম, তারটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, তারটা ফিক্স করা আছে এখানে। এই যে তারটা এখানে একটা বৃত্তের মতো, তার যে প্রস্থচ্ছেদটা, ধরে নিই সেই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধটা হচ্ছে আর, আর এইখানে আমি একটা ভর দিয়েছি এম। তাহলে এখানে ওজন কত দিয়েছি? mg। তাহলে এই যে আর ব্যাসার্ধের বৃত্ত, তার ক্ষেত্রফল কত? πr²। তাহলে এখানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? mg বাই πr²। এইটা হলো পীড়নের একটা ফর্মুলা। কিন্তু আমরা এই যে এতক্ষণ ধরে যা আমি আলোচনা করলাম সেটা পুরোটাই হলো অনুদৈর্ঘ্য পীড়ন, মানে দৈর্ঘ্য বরাবর আমি বল প্রয়োগ করছি, এবং তার ফলে ওই বস্তুটার অভ্যন্তরে সমান ও বিপরীতমুখী একটা বলের উদ্ভব হচ্ছে, সেটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন। আর বিকৃতি ব্যাপারটা কি? আচ্ছা, বিকৃতির আগে আরেকটা বিষয় এখানে বলে নিতে হবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আমি এই ছোট্ট স্প্রিংটাকে হাতে নিই। আমি দেখছিলাম যে এই স্প্রিংটাকে আমি এখানে ধরলাম, নিয়ে টেনে ছেড়ে দিলাম, এ আবার আগের অবস্থায় ফিরে গেল। আবার এটাকে আরেকটু টানলাম, তাহলে দেখা গেল এই আগের অবস্থায় ফিরে গেল। এরকম করতে করতে, মানে আরেকটু টানলাম মানে কি, আমি বল প্রয়োগ করলাম, মানে ওর মধ্যে পীড়ন সৃষ্টি হলো। তাহলে একটা নির্দিষ্ট পীড়ন পর্যন্ত আমি
বল প্রয়োগ করে সরিয়ে নিলেও আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু আমি যদি তার থেকে বেশি বল প্রয়োগ করি তাহলে কিন্তু আর আগের অবস্থায় ফিরে গেল না। তার মানে এখন আমার প্রযুক্ত বলটা স্থিতিস্থাপক সীমার বাইরে হয়ে গেছে। তাহলে স্থিতিস্থাপক সীমা হলো পীড়নের সর্বোচ্চ সীমা, পীড়নের সর্বোচ্চ সীমা যতক্ষণ বস্তুটা কিরম থাকবে না পূর্ণ স্থিতিস্থাপক থাকবে, পূর্ণ স্থিতিস্থাপক থাকবে। এই যতক্ষণ থাকবে যে সীমা পর্যন্ত, তাহলে বলের যে সীমা পর্যন্ত বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক থাকবে সেই সীমাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তবে স্থিতিস্থাপক সীমা মানে একটা নির্দিষ্ট পীড়ন বা একটা নির্দিষ্ট বল, এবং পীড়নের সংজ্ঞায় আমরা পড়েছি পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, যেটা চাপের মতো, এর আগে চাপ পড়েছি আমরা। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আর এখানে তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে দেখলাম যে তারপর মানে স্থিতিস্থাপক সীমার বাইরে যখন আমি বল প্রয়োগ করব তখন এটার আগের অবস্থায় ফিরে যাবে না, এর মধ্যে একটা স্থায়ী বিকৃতির সৃষ্টি হবে। অর্থাৎ এর আগে যা লেংথ ছিল সেই লেংথেও আর যেতে পারবে না, তার থেকে বেশি লেংথ হয়ে যাবে। কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আমার প্রযুক্ত বলটা থাকতো তাহলে প্রতিটা ক্ষেত্রেই আমি বল সরিয়ে নেওয়ার পরেও আবার ওর যে অরিজিনাল দৈর্ঘ্য, অরিজিনাল লেংথ, সেটাতেও ফিরে যেত। এবার বিকৃতি, এই বিকৃতি ব্যাপারটাও আমি প্রথম দৈর্ঘ্য বরাবর বিকৃতির কথাই বলবো। আমি দেখেছি আগের যে ছবি দেখিয়েছিলাম, আমি এখানে আরেকবার আঁকি, যে আমি এইখানে একটা তার আছে, স্প্রিংও হতে পারত, এই তারটার লেংথ হচ্ছে ক্যাপিটালের, এবং এই ওজনটা এখানে এমজি ওজনটা চাপিয়েছি বলে এটা একটু বেড়ে গেছে, এই ওজনটা এমজি চাপিয়েছি বলে, এবং এখন এর লেংথ হলো ক্যাপিটাল এল প্লাস স্মল, ক্যাপিটাল এল প্লাস স্মল এল। তাহলে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো না, দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হচ্ছে স্মল এল, আর আসল দৈর্ঘ্য বা প্রাথমিক দৈর্ঘ্য, আসল দৈর্ঘ্য সেটা হচ্ছে ক্যাপিটাল। এই দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য বা আসল দৈর্ঘ্য, অরিজিনাল লেংথ, এইটাকে আমরা বলছি বিকৃতি। এইটা হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি আমি দেখতে পাচ্ছি দুটো দৈর্ঘ্যের অনুপাত, উপরেও দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা, আর এটা তো যা আসলে যা দৈর্ঘ্য ছিল, দুটো দৈর্ঘ্যের অনুপাত হয় বিকৃতি। তাহলে কি বিকৃতি? একটা মাত্রাহীন রাশি এবং এককবিহীন রাশি, মাত্রাবিহীন এবং এককবিহীন রাশি। তাহলে আমরা তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। একটা হলো পীড়ন, পীড়ন মানে কোনো বস্তুকে বিকৃত করলে বস্তুর মধ্যে সমান ও বিপরীতমুখী যে বলের উদ্ভব হয় সেইটা বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে বস্তুর মধ্যে তৈরি হওয়া বল, সেটাকে আমরা মাপবো কি করে না, বস্তুর মধ্যে তৈরি হওয়া বলটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমি বল প্রয়োগ করেছি তার সঙ্গে সমান, তাহলে এটা প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এবং দেখতে পাচ্ছি এটা বল বাই ক্ষেত্রফল, এর আগে আমরা পড়েছি চাপের সংজ্ঞাতেও আমরা লিখি, অর্থাৎ চাপের মাত্রা এবং পীড়নের মাত্রা একই। এবং তারপর দেখলাম যে পীড়ন অর্থাৎ আমি বল প্রয়োগের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক থাকবে, কিন্তু তার বাইরে যদি বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুটার মধ্যে একটা স্থায়ী বিকৃতি সৃষ্টি হবে, আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। সেই সর্বোচ্চ সীমা, সেটাকে আমরা বলছি স্থিতিস্থাপক সীমা। আর লাস্ট যে বিষয়টা বললাম সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতি মানে কতটা ওর দৈর্ঘ্যের, এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি বলেছি, দৈর্ঘ্য হ্রাসও হতে পারত, আমি দৈর্ঘ্য বৃদ্ধি দিয়েই বলেছি যে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই আসল দৈর্ঘ্য। এটাকে আসলে ইন জেনারেল লিখলে আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য লিখছি, বাই প্রাথমিক দৈর্ঘ্য। এইটা সাধারণভাবে এইটা লেখা যায়। এইটাকে আমরা বলছি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। আবার আগের পাতায় আমি দেখিয়েছিলাম যে, আগে পড়ানোর সময় আমি দেখিয়েছিলাম যে কোনো একটা বলকে আমি প্রেস করছি, তাহলে সেই বলটার আয়তনের পরিবর্তন হচ্ছে, আকৃতিও পাল্টে যাচ্ছে, আয়তনেরও পরিবর্তন হচ্ছে। ধর এটা প্রথমে
ভি ছিল, আর এখন এর আয়তনটার হলো ভি মাইনাস ভি। তাহলে পরিবর্তনটা কত? মাইনাস এই যে স্মল ভি। তাহলে সেটাকে আমরা বলি আয়তন বিকৃতি। সেটা হলো আয়তন বিকৃতি। তা আয়তন বিকৃতির ক্ষেত্রে তাহলে যতটা আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই ওর অরিজিনাল আয়তন, এটা হলো আয়তন বিকৃতি। আর একটা বিষয় দেখি আমি এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে আমি যদি একটা কঠিন পদার্থ, এর তলাটা ফিক্সড, আমি একটা বই দিয়ে দেখাচ্ছি, দেখতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছি এই প্রান্তটাতে লক্ষ্য কর, এই প্রান্তটা সোজা আছে। এবার আমি এখানটা ফিক্সড আছে, আমি এর উপরে একটা স্পর্শক বরাবর একটা বল প্রয়োগ করলাম। তাহলে দেখ এই ঘটনাটা কিরকম হচ্ছে, ছিল এরকম সোজা, এখানটা সোজা ছিল, এবার স্পর্শক বরাবর বল প্রয়োগ করলাম, এখানটা ফিক্সড আছে, তাহলে এটা ক্রমশ এরকম ভাবে বেঁকে যাচ্ছে। তাহলে এখানে একটা কোণ তৈরি হলো, ছিল সোজা এখন এরকম এলো, এখানে একটা কোণ তৈরি হলো। এইটা তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হবে না, কারণ তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এইরকম ঘটনা যদি ঘটে, অর্থাৎ আমি যদি স্পর্শক বল প্রয়োগ করি স্পর্শক বরাবর, তাহলে কিন্তু তরল বা গ্যাস হলে সেটা প্রবাহিত হয়ে যাবে। সেই জন্যই তো তরল বা গ্যাসকে ফ্লুইড বলে, প্রবাহী বলা হয়। এটা শুধুমাত্র কঠিন পদার্থের ধর্ম।